আচ্ছা তো শুরু করা যাক। তো লিম্ফেটিক অ্যান্ড ইমিউন সিস্টেম, এটার আরো মাল্টিপল নাম আছে। মাল্টিপল নামগুলো হলো যে হিমোপোয়েটিক সিস্টেম আর লিম্ফোয়েড সিস্টেম। তো হিমোপোয়েটিক কেন, এটা যে ব্লাডের সাথে সম্পর্কযুক্ত, তাই হিমোপোয়েটিক সিস্টেম। এখন অ্যানাটমিক্যালি ব্যাখ্যা দিতে গেলে বা এক্সপ্লেনেশন দিতে গেলে দেখা যায় যে এই লিম্ফেটিক সিস্টেম বা ইমিউন সিস্টেমটা অ্যানাটমিক্যালি মাল্টিফাংশনাল, তারপর নট ডিপেন্ডেন্ট, আর হলো নট ওয়েল ডেভেলপড। ঠিক আছে। তো এখন কথা হলো যে মাল্টিফাংশনাল কথার মানে কি। মানে হলো আমরা পরবর্তীতে যাই পড়বো ইয়েতে, স্প্লিনে। ঠিক আছে, স্প্লিনে, এখানে স্প্লিনে তারপর লিম্ফ নোডে ইমিউন সিস্টেম রক্ষা করার পাশাপাশি এরা ব্লাডের ফিল্ট্রেশনটাও চেক দেয়। ঠিক আছে, স্প্লিন ওপেন সার্কুলেশনের মাধ্যমে, ওজিং এর মাধ্যমে এখানে মানে ব্লাডের সার্কুলেশন কি বলতেছি, ব্লাডের ফিল্ট্রেশনটাও কন্ট্রোল করে। তো ইমিউন সিস্টেমের মেইন কাজ হবে ইমিউনিটিটা প্রডিউস করা। ঠিক আছে, ইমিউনিটি প্রডিউস করা। এর পাশাপাশি ওই যে লিম্ফ নোড তারপর স্প্লিন, এগুলা কি করে, এগুলা হলো যে ব্লাডের ফিল্ট্রেশনেও কিছুটা হেল্প করে। আচ্ছা, পরবর্তীতে আমরা এগুলো দেখবো। এখন সামনে যাই। বলছে নট ইন্ডিপেন্ডেন্ট, মানে স্বাধীন নয় এই সিস্টেমটা কোনো অন্য অন্য কোনো সিস্টেমের অর্গানের মাধ্যমে তার ইমিউনিটি বজায় রাখে আর কি। তো বডির ইমিউনিটি বজায় রাখে। আচ্ছা, তারপরে ফাংশনালি বলছে ইন্ডিপেন্ডেন্ট। এই ইমিউন সিস্টেমটা ফাংশনালি ইন্ডিপেন্ডেন্ট, মানে ও যে ফিল্ট্রেশন করে বা ইমিউন সিস্টেমের যে সাড়া দেয়, তার নিজস্ব বি লিম্ফোসাইট টি লিম্ফোসাইট এগুলো মাধ্যমিক করে। তো ফাংশনালি হলো ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু অ্যানাটমিক্যালি যেমন এই বি লিম্ফোসাইট টি লিম্ফোসাইট রে বডির বিভিন্ন পাশে পাঠাইতে ওর কিন্তু নিজস্ব কোনো মানে ডাক্ট নাই বা কোনো অর্গান নাই। ঠিক আছে, এই বা লিম্ফ নোড গুলা যে থাকবে, লিম্ফ নোড গুলা বিভিন্ন অর্গানে থাকে, ওই অর্গান গুলা কিন্তু আবার ইমিউন সিস্টেম বা লিম্ফেটিক সিস্টেমের অন্তর্ভুক্ত না। ওইগুলা যেন ডাইজেস্টিভ সিস্টেম তারপর রেসপিরেটরি সিস্টেম, ওইগুলোর মধ্যে আর কি থাকে। আচ্ছা, তো এনাটমিক্যালি বলতে গেলে বলা যায় যে সে নট ওয়েল ডেভেলপড অর নট ইন্ডিপেন্ডেন্ট বাট ফাংশনালি ইন্ডিপেন্ডেন্ট। ফাংশনালি ইন্ডিপেন্ডেন্ট বলতে যে ফাংশনটা করে ইমিউন ফাংশন, এই ফাংশনে নিজস্ব সেলগুলো ব্যবহার করে ইমিউনিটি বজায় রাখে। আচ্ছা, নিজস্ব সেল বলতে ওই যে বি লিম্ফোসাইট টি লিম্ফোসাইট এবং তাদের পপুলেশন সাব পপুলেশন এগুলা। আচ্ছা, তো এখানে বলছে রেন্ডার অর্গানস বলতে হলো যে অর্গান ধার নেয় আর কি, অর্গান ধার নিয়ে তারপর তার ফাংশনটা ইয়ে করে, আহ, অকার অকার করে। তারপর আচ্ছা, আহ, তো এটা স্যার বলছিল যে ব্যাখ্যা করো, এরকম কোনো কিছু একটা পরীক্ষায় আসতে পারে। তো এটা তেমন একটা ইম্পর্টেন্ট না, স্যারের কাছে হিস্টোফিজিওলজিটাই বেশি ইম্পর্টেন্ট। ওকে, তো এটা হিমোপোয়েটিক অর্গান আমরা একটু আগে দেখলাম, যার জন্য তার নাম দেওয়া হয়েছে কি, হিমোপোয়েটিক অর্গান গুলা এখানে ইউজ হয়। যেমন বোন মেরু থেকে, ইয়ক্সেক থেকে বোন মেরুতে আসছিল, আর ডাব্লিউবিসির বি সেল আর টি সেল। তো হিমোপোয়েটিক অর্গান গুলো এখানে ব্যবহৃত হয়, যেমন বোন মেরুটা হলো একটা হিমোপোয়েটিক অর্গান। আচ্ছা, তো তাকে আবার লিম্ফেটিক অর্গানও বলা হয়, মানে আচ্ছা, তো এখানে আমরা লিখছি যে ব্যাখ্যা করতে হবে কিভাবে সে ওয়েল ডেভেলপড নয়, কারণ ওর নিজস্ব জিনিসপত্র নাই আর কি, মানে ট্রান্সপোর্টের জন্য যে জিনিসপত্র লাগে সেগুলো নাই। তো স্প্লিন একটা লিম্ফয়েড অর্গানটা কি করে, ডিফারেন্স ডিফারেন্স পার্ট অফ বডিতে, মানে বডির বিভিন্ন পার্টে কি ব্লাড গুলা বা লিম্ফ গুলা সাপ্লাই করে। ঠিক আছে। আচ্ছা, তো এই যে এটা স্যার 100 বার বলছে ক্লাসে, অনেকবার বলছে, ইয়ক্সেক থেকে স্টেম সেল অর মাল্টিপটেন্ট সেল অর প্লিউরিপটেন্ট সেল। মাল্টিপটেন্ট বলতে অনেক কাজ করতে পারে, আর প্লিউরিপটেন্ট বলতে হলো যে তার চেহারা অনেক রকম হইতে পারে। আচ্ছা, স্যার বারবার ক্লাসে এগুলো বলতো, মাল্টিপটেন্ট প্লিউরিপটেন্ট। তো একসময় মনোসাইট তৈরি করবে, এই মনোসাইট গুলা কি হবে, মনোসাইট গুলা হবে টি লিম্ফোসাইট বি লিম্ফোসাইট, তারপরে এই টি বি লিম্ফোসাইট যায় আমাদের বডিতে, যেখানে দেখবে ঝামেলা সেখানে তারা অ্যাটাক দিবে। ঠিক আছে। আচ্ছা, তো এখানে পেয়ার পেচেস, থাইমাস, টনসিল এগুলো হলো যে লিম্ফেটিক সিস্টেমের এলিমেন্টস। ঠিক আছে, লিম্ফেটিক সিস্টেমের এলিমেন্টস। তো এগুলোর মধ্যে কয়েকটা আবার টিস্যু, কয়েকটা হলো যে সেল, আবার কয়েকটা হলো অর্গান। তো এই যে অর্গানগুলো লিম্ফেটিক সিস্টেমের অন্তর্ভুক্ত অর্গানগুলো হলো যে স্প্লিন, এগুলা জানো, এগুলো আর বলার দরকার নেই, জাস্ট
যদি নোট না করা থাকে তাহলে স্ক্রিনশট। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে যে সেলের মধ্যে আমরা যদি দেখি এপিসির মধ্যে স্যার বলছিল খুবই গুরুত্বপূর্ণ হলো ডেনড্রাইটিক সেল। ঠিক আছে, ডেনড্রাইটিক সেল আমি বলছিলাম তোমার যে একটা কোয়েশ্চেন গুলো লিখে রাখতে, এই ডেনড্রাইটিক সেল নিয়ে ডিটেলস পড়তে হবে। ঠিক আছে, ডেনড্রাইটিক সেল নিয়ে ডিটেলস পড়তে হবে, স্যার ভাবে বোর্ডে ধরতে পারে ফাইনালে। আচ্ছা, তো ম্যাক্রোফেজের আরেকটা নাম হলো মনোডেনড্রাইটিক সেল। ঠিক আছে, ম্যাক্রোফেজের আরেক নাম হলো মনোডেনড্রাইটিক সেল, আমি ব্র্যাকেটে লিখে রাখছিলাম, স্যার ক্লাস এটা বলছিল। আচ্ছা, তো ইমিউন সিস্টেমের মধ্যে লিভারের মধ্যে যে দুই ধরনের সেল আছে, একটা হলো হেপাটোসাইট, একটা হলো কাফার সেল। ঠিক আছে, তো ইমিউন সিস্টেমের অন্তর্ভুক্ত লিভার, নট হেপাটোসাইট। হেপাটোসাইটটা ইমিউন সিস্টেমের অন্তর্ভুক্ত না। ঠিক আছে, যে হেপাটোসাইট হলো যে কি বলবো কার্যকরী একক মানে হলো স্ট্রাকচারাল ইউনিট অফ লিভার, বাট এটা ফাংশনাল ইউনিট না। কিন্তু লিভারের ফাংশনাল ইউনিট হলো যে কাফার সেল, যে ইমিউন সিস্টেমের ফাংশনটা করে থাকে আর কি, সার্ভ করে থাকে। আচ্ছা, তো টিস্যু সেল এগুলো আগে দেখছি, এই যে এখানে ডেনড্রাইটিক সেল লিখে আবার 3 স্টার, এটা আমি বাসায় এসে দিছি যদিও। আচ্ছা, তারপরে ওই যে পাখির ক্ষেত্রে একটা দেখছিলাম যে ভার্সা ফেব্রিসিয়াস। তো এই ভার্সা ফেব্রিসিয়াসটা পাখির কোন জায়গায় থাকে, ওই যে ডাইজেস্টিভ সিস্টেমের একটা উঁচু জায়গা। ঠিক আছে, এটা হলো ভার্সা ফেব্রিসিয়াস। এইগুলা তেমন একটা ডিটেলসে পড়ার লাগবে না, আই হোপ। তো স্যার একটা ক্লাসে জিনিস বলছিল যে করোনা ভাইরাসের এস ভেরিয়েন্ট আসছে। এস ভেরিয়েন্ট মানে কি কি চেঞ্জ হয়েছে আসলে? মলিকিউলার চেঞ্জ হয়েছে। ঠিক আছে, কোন ধরনের চেঞ্জ হয়েছে করোনা ভাইরাসে? করোনা মানে পুরাতন করোনা ভাইরাস কোভিড-19 যেটা, ওইটার মধ্যে একটা মলিকিউলার চেঞ্জ আইসা তারপরে এস ভেরিয়েন্ট তৈরি হয়েছে। ওকে, নেক্সটে যাই। তো যে ভার্সা ফেব্রিসিয়াস এটা হলো যে পাখির বা এভিস ক্লাসের অ্যানিমালদের ইয়েতে থাকে, ডাইজেস্টিভ সিস্টেমে থাকে। তো এখন এমব্রায়োলজিক্যাল অরিজিন এন্ড ডেভেলপমেন্ট অফ ইমিউন অর্গান, এটা স্যার একদিন বলছিল, এভলিউশন হয়তো এটাই হয়তো বলছিল, আমি এটাই লিখে দিয়ে আসছি। তো এটা কবে ঘটবে? এটা ঘটবে ইন্ট্রা ইউটেরাইন লাইফ, মানে মায়ের পেটে থাকাকালীন। তো মানে ইমিউন সিস্টেম, মেল জেনিটাল সিস্টেম, তারপর ফিমেল জেনিটাল সিস্টেমের যে গুরুত্বপূর্ণ সেলগুলো আছে, যেমন স্পার্ম, তারপরে হলো যে গোনাড থেকে তৈরি হয় গোনাড থেকে আবার তৈরি হয় ওসাইট। ঠিক আছে, এইগুলা আমার পেটের ভিতরে থাকতেই তৈরি হয়, একটা লিমিটেড থাকে। যেমন দেখছি যে অনেকের ছেলেদের ক্ষেত্রে এজোস্পার্মিয়া হয়ে থাকে। এজোস্পার্মিয়া বলতে সেমিনাল ফ্লুইডের মধ্যে স্পার্মের অভাব দেখা দেয়। তো হয়তো কোনো কারণে স্পার্ম ফুরিয়ে গেছে বা কি বলবো ধ্বংস হয়ে গেছে। তো এগুলো একটা লিমিটেড পরিমাণে জন্মের আগেই ইন্ট্রাইউটেরাইন লাইফে তৈরি হয়। যেমন ওসাইটো একটা লিমিটেড পরিমাণ, এর জন্যই 40 থেকে 45 বছরের ভেতরে মহিলাদের এই যে মেনোপজটা অফ হয়ে যায়, মানে মেনোপজটা একেবারে পজ হয়ে যায় আর কি, আর ওসাইট ফর্মেশন হয় না, ওভুলেশন হয় না এর জন্য। আচ্ছা, তো সেম কাহিনী এই ইমিউন সিস্টেমের সেলগুলা বা ইমিউন সিস্টেমগুলা সবগুলা তৈরি হয়ে যায় ইন্ট্রাইউটেরাইন লাইফে। অবশ্যই ইন্ট্রাইউটেরাইন লাইফে তৈরি না হলে আর কবে হবে? জন্মের পরে কি লিভার তৈরি হবে? না, জন্মের পরে তো আবার স্প্লিনও তৈরি হবে না। যা তৈরি হবার জন্মের আগে ইন্ট্রাইউটেরাইন লাইফে ইউটেরাসের মধ্যে হয়ে যাবে। ওকে, এগুলো আমরা ক্লাস 9-10 এর যখন, সরি 9-10 না, যখন মেডিকেল প্রিপারেশন নিছি তখন গাজী আজমল স্যারের বইয়ে পড়ছি কত নম্বর সপ্তাহে কোনটা হয়। ঠিক আছে, 7 নম্বর সপ্তাহে ফেস গঠিত হয়, চোখ নাক মুখ দেখা যায়। তারপরে হলো যে কি 10 নম্বর সপ্তাহে মনে হয় আঙুল টাঙুল গজায়, না 5 নম্বর সপ্তাহে আঙুল গজায়, কারণ আমাদের 5টা করে আঙুল আছে। ঠিক আছে, এই দিয়ে মনে রাখছিলাম আমরা মেডিকেল এডমিশনের সময়। তো এখন দেখা যাক আবার ইন্টারনাল লাইফে ইয়কসেক থেকে স্টেম সেলগুলা বা মাদার সেলগুলা, বা স্টেম সেলকে আরো নাম বলে স্যার প্রাইমিটিভ সেল, প্রাইমোডিয়াল সেল, এগুলা সব মাইগ্রেশনের মাধ্যমে মাইগ্রেশন এবং ট্রান্সফরমেশন, এখানে লিখতে হবে মাইগ্রেশন এন্ড ট্রান্সফরমেশন বলতে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, মাইগ্রেশন মানেও সেম জিনিস যদিও। আচ্ছা, তারপরে ট্রান্সফরমেশন দ্বারা ট্রান্সফরমেশন দ্বারা জায়গা চেঞ্জ যতটুকু বোঝায় তার থেকে বেশি বোঝায় যে আকারের চেঞ্জ করা, মানে তার চেহারার চেঞ্জ যেটা হয় আর কি স্টেম সেলের। তো মাইগ্রেট হয়ে কিছু ওভারিতে আসে, কিছু বোন মেরুতে আসে, কিছু বডির অন্যান্য পার্টে যায়। যেগুলো বোন মেরুতে আসে ওগুলো কি করে ব্লাডের মাধ্যমে কোনো এক সময় লিম্ফ তৈরি করে, আর কোনো এক সময় কি ব্লাড হিসেবেই সারা দেহে প্রবাহিত হয়। আর ওভারিতে আসলে তো আমরা ফিমেল জেনিটাল সিস্টেমে পড়ছি, জার্মিনাল এপিথেলিয়ামে যাবে, টিউনিকা এলভিজেনিয়া, এগুলোতে যায় স্টোরড হয়ে থাকবে, তারপরে ম্যাচিউর হয়ে একসময় ওভুলেশন হবে। আচ্ছা, ওভুলেশন না হলেও কি হবে আমরা দেখছিলাম, এট্রেসিয়া হবে। আচ্ছা,
অনেকগুলো স্লাইড আমি নিয়ে নিয়েছি, এখন কত নাম্বার পিডিএফ আছে আমি জানি না, নিজেও জানি না। 3 নাম্বার পিডিএফ আছে, আমি মানে 3 নাম্বার পেজে আছে, আমি 12টা পেজ নিছি, এতগুলা কবে কভার করবো জানি না। চলো শুরু করা যাক। তো আমরা জানি লিম্ফোসাইট তৈরি হয় মনোসাইট থেকে, তো ব্লাড থেকেই লিম্ফোসাইট আসছে। লিম্ফোসাইট গুলা হলো টি এবং বি লিম্ফোসাইট। ওকে, বি লিম্ফোসাইটের মানে ইয়ে কি, ফেইথ কি? ফেইথ হলো প্লাজমা সেল। এই প্লাজমা সেল গুলোই পরবর্তীতে মেমোরি সেল হিসেবে কাজ করে, মানে আগে কোন ক্রিমিনাল তার ভেতরে আসছিল, মানে বডির ভিতরে আসছিল, এগুলাকে চিনে রাখে। তারপরে হলো যে অ্যালার্জিক রিয়াকশন দেখায় মাস্ট সেলের মাধ্যমে। তারপরে হলো যে রিজার্ভ সেল। রিজার্ভ সেল রিজার্ভ সেল বলতে ওই সেই মেমোরির কাজটাই করে, ঠিক আছে, রিজার্ভ করে রাখে। এটা বি লিম্ফোসাইট, এটা আমরা ইয়েতেই পড়ছিলাম, একাদশ শ্রেণী গাজী আজমল স্যারের ইয়ে 10 নম্বর অধ্যায় প্রতিরক্ষা চ্যাপ্টারে ইমিউন সিস্টেম, এটা ইমিউন সিস্টেম নাম ছিল। তো প্লাজমা সেল গুলা পরবর্তীতে অ্যান্টিবডি তৈরি করে। অ্যান্টিবডি হলো যে কি, যদি মানে আমাদের যদি জিজ্ঞেস করে অ্যান্টিবডি কি, অ্যান্টিজেন কি, অ্যান্টিজেন তো ফরেন পার্টিকেল, যে কোনো কিছু হইতে পারে, যে ব্যাকটেরিয়া, ভাইরাস, যে কোনো মাইক্রো অর্গানিজম, সাথে হরমোন ও কেমিক্যাল, যে কোনো কিছু হইতে পারে, ঠিক আছে। হরমোন তো হলো কেমিক্যাল এলিমেন্ট। আচ্ছা, তো এখন যদি প্রশ্ন করে অ্যান্টিবডি কি, অ্যান্টিবডিও একটা কেমিক্যাল কম্পোনেন্ট, ঠিক আছে, কেমিক্যাল কম্পোনেন্ট। তো যেটা কি আমাদের বডির জন্য পজিটিভ। অ্যান্টিবডি হলো একটা কেমিক্যাল কম্পোনেন্ট যেটা আমাদের বডিতেই তৈরি হয়। আচ্ছা, তো সেল পার্টিকেলস গুলা এখানে যাইয়া তারপর অ্যান্টিবডি বানায়, প্লাজমা সেল পার্টিকেলস গুলা। আর এগুলা অ্যান্টিজেনের অপোজিটে কাজ করে, এগুলো আমরা জানি, এগুলো বারবার বলার দরকার নেই। তারপর নিজের পণ্ডিত পণ্ডিত মনে হবে। আচ্ছা, এখন একটু ছোট করা যদি যায়, হুম, তো বি লিম্ফোসাইট, বি এবং টি উভয় লিম্ফোসাইটের ক্ষেত্রে, এই যে বি এবং টি উভয় লিম্ফোসাইটের ক্ষেত্রে, উভয় লিম্ফোসাইটের ক্ষেত্রে এদের কিছু পপুলেশন সাব পপুলেশন থাকে। পপুলেশন সাব পপুলেশন মানে ওই যে স্যার বলে বাচ্চা কাচ্চা, মামাতো চাচাতো ভাই, এই যে এগুলো আমি স্যারের ক্লাসে লিখে রাখছিলাম যে মামাতো মামাতো চাচাতো ভাই, ঠিক আছে, এরা আমাদের দেহে কাজ চালায়। তো বি লিম্ফোসাইটের মামাতো চাচাতো ভাই বলতে বি লিম্ফোসাইট মানে লিম্ফোসাইট কি, বি লিম্ফোসাইট মানে হলো একটা সেল, এ থেকে, এটা একটা সেল, এটা থেকে কিছু রাসায়নিক জিনিসপত্র, কেমিক্যাল কম্পোনেন্টস, এই যে আগেও কেমিক্যাল কম্পোনেন্টস পাইছিলাম ওই যে অ্যান্টিবডি, আবার বি লিম্ফোসাইট থেকে আরো বের হয় হলো সাইটোকাইন, মনোকাইন, লিম্ফোকাইন, তারপর লিউকোকাইন। এইগুলাও হলো কি কেমিক্যাল কম্পোনেন্ট। এর জন্য স্যার বলছিল, আগে বলছিলাম না অ্যান্টিবডি হলো কেমিক্যাল কম্পোনেন্ট, কালার 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 কালার, অ্যান্টিবডি হলো কেমিক্যাল কম্পোনেন্ট। তো আবার সে কি ছিল, কেমিক্যাল কম্পোনেন্টের পাশাপাশি কেমিক্যাল ইয়ে প্লাজমা সেলের থেকে তৈরি হওয়া কিছু ছিল, বা বি লিম্ফোসাইট থেকে তৈরি হওয়া কিছু। এরা হলো বি লিম্ফোসাইট থেকে তৈরি হওয়া এমন কিছু যেগুলো হলো অন্য ধরনের কেমিক্যাল কম্পোনেন্ট। এর জন্য স্যার বলছিল অ্যান্টিবডি এর চাচাতো কাকাতো ফুফাতো মামাতো ভাই। আচ্ছা, তো না বুঝলে এই জায়গাটা যদি না বুঝলো আবার বললো। তো এরা সবাই অ্যান্টিবডি, আর এই চারজন সবাই হলো কেমিক্যাল কম্পোনেন্ট ফ্রম ডেরাইভস ফ্রম বি লিম্ফোসাইট। তাই এদেরকে মামাতো কাকাতো চাচাতো ভাই বলছিল আর কি, মানে একই দাদার থেকে আসা সব ভাই বোনেরা। আচ্ছা, তো বলছিল এখন স্যার এখানে যে টি সেল, ঠিক আছে। আচ্ছা, এইগুলো হলো যে বি লিম্ফোসাইটের সিক্রেশন, অ্যান্টিবডিও বি লিম্ফোসাইটের সিক্রেশন ছিল। আচ্ছা, টি সেল, টি সেল আধার সেল, মানে অন্য কোনো সেল যদি টি সেলের কাছাকাছি আসে, আর এই টি সেলের যদি তার সাথে নিজের সাথে চেহারার মিল না পায় তাহলে মারামারি শুরু করে দেয়, ঠিক আছে। টি সেল যদি চেহারার মিল না পায় তাহলে কি মারামারি শুরু করে দেয়, ওই যে টি টক্সিক, টি হেল্পার, এগুলোর সাহায্য নিয়ে, ঠিক আছে। আর টি রিজার্ভও কিন্তু আছে, মানে বি সেল যেরকম ভাবে মনে রাখে, যেখানে দেখছিলাম বি সেল কি করে রিজার্ভ করে, বা মেমোরি সেল, মেমোরি হিসেবে মনে রাখে কে আগে আসছিল ঢুকছিল তার ভিতরে অ্যাটাক করছিল। টি সেলের মধ্যেও রিজার্ভ সেল আছে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে বলছি আমি তোমাকে আগে এখানে বলছিলাম যে বি লিম্ফোসাইটও এই চারটা জিনিস তৈরি করবে, এই চারটা জিনিস তৈরি করবে, আর টি লিম্ফোসাইটও সেম কাজই করবে। এর জন্য এখানে লিখছি যে টি লিম্ফোসাইট আবার সাইটোকাইন ক্ষরণ করে, ঠিক আছে, এই চারটা জিনিসই ক্ষরণ করবে। এখন দেখা যাক টি সেলের সাব পপুলেশন। এই সাব পপুলেশন বলতে বাচ্চা কাচ্চা, মানে টি সেল থেকে আরো কি কি সেল ডেরাইভ করে বা উৎপন্ন হয়, টি হেল্পার, টি সাইটোটক্সিক, টি রিজার্ভ, তারপরে হলো ন্যাচারাল কিলার সেল। এগুলা যদি মেডিকেল প্রিপারেশন ভালো করে নিয়ে থাকো, অবশ্যই নিছো, কারণ সবাই মানে খুব ভালো করে প্রিপারেশন নেয়, তো তখনই এই ন্যাচারাল কিলার সেলের নাম শুনছো। এরা টি সেল থেকে তৈরি হয়, তাই বাচ্চা কাচ্চা বলছে, টি সেলের বাচ্চা কাচ্চা হলো এরা। আচ্ছা, তো এরা কি করে, যে এর নাম আছে সাইটোটক্সিন, টক্সিন ক্ষরণ করে। এর নামে আছে হেল্পার, হে হলো হেল্প, কিভাবে সাইটোটক্সিন কে হেল্প করে, সাইটোটক্সিন কে হেল্প করে চিনার মাধ্যমে, চিনা দেয়, এই যে কিভাবে
চীনা দেয় যে এই টি হেল্পার সেলগুলা টি সাইটোটক্সিক সেলগুলারে বলে যে মেন আসামি এটার মারো। আর এই টি সাইটোটক্সিক টক্সিন বা বিষ ক্ষরণের মাধ্যমে তারপরে এদের মারে যায়। মারলো তো, এখন মারলে তো হবে না, ঠিক আছে, মনে রাখতে হবে যে কারা অ্যাটাক করছিল। মনে না রাখলে আবার যদি অ্যাটাক করে, মানে যদি মনে রাখে যে কারা অ্যাটাক করছিল, তাহলে পরে প্রিভেন্ট করা পসিবল, যে এটা শরীরের ভিতরে ঢুকলেই মানে ইমিডিয়েট রিঅ্যাকশন দিয়ে দিবে। যেমন ধরো যে এর টি হেল্পারে একটু সময় লাগে না এটারে চিনতে, চিনার পরে তারপরে একে সংবাদ পাঠায় যে এরা চিনছি, এ হলো যে ফরেন পার্টিকেল, এর মারো। কিন্তু যখনই যে এই টি রিজার্ভ সেল মনে রাখবে যে আগে কে ঢুকছিল, ঢুকে অ্যাটাক করছিল, এর বৈশিষ্ট্য কি ছিল, তখন তো আর এই দ্বিতীয়বার যখন একটা ভাইরাস বা ব্যাকটেরিয়া অ্যাটাক করবে, তখন তার টি হেল্পারের মানে মনে করার প্রয়োজন নাই, মানে চেনার প্রয়োজন নাই। কারণ আগে থেকেই টি রিজার্ভার ওরে জানায় রাখছে যে এই লোক এই কাজ করছিল অতীতে, এটা মেরে ফেলো, ঠিক আছে। তখন টাইম কম লাগবে, রিফ্লেক্স সিস্টেমটা আরো ফাস্ট হবে, ঠিক আছে। আচ্ছা, রিফ্লেকশনটা একটু বেশি হবে, বেশি ফাস্ট হবে। আচ্ছা, এই যে মূলত হলো মেমোরি সেল আমরা দেখছিলাম। এই যে এই কাজগুলা করে ডেস্ট্রয়, তারপর চেনা, তারপরে ইনফেক্টেড সেলগুলারে সরায় দেওয়া, এই কাজগুলা তাদের কয়েকটা রিসেপ্টরের মাধ্যমে করে। মানে একটা ফরেন পার্টিকেল আসলো আর ঠাস করে এই কাজ শুরু হয়ে গেল, এমন কোনো কথা আছে? না, এখানে কিছু কেমিক্যাল সিগন্যাল পেতে হবে, স্যার বলছিল সিগন্যালিং, ঠিক আছে। সিগন্যাল না পাইলে এই টি রিজার্ভ সেল, এই যে টি রিজার্ভ সেলটাই বা কেমনে বুঝবে যে কে ঢুকছে যদি সিগন্যাল না পায়? তো সিগন্যাল তো দিতে হবে। সিগন্যাল দেয় কারা? এই যে এই শর্মারা, এই শর্মাগুলাতে সিগন্যাল আসে, হরমোনাল সিগন্যাল। এরা কারা? এরা হলো মূলত রিসেপ্টর, ঠিক আছে। TCD4+, TCD8+, এগুলা রিসেপ্টর। তারপর TCD100+, এগুলো হলো রিসেপ্টর। তো এরা কার সেরোটাইপ? সেরোটাইপ বলতে হলো কি বলবো, যে প্রকারভেদের মতো, অনেকটা অনেকটা প্রকারভেদের মতো। আমরা যখন ডেঙ্গু পড়ছিলাম, ডেঙ্গুর 4টা সেরোটাইপ ছিল, সেরোটাইপ 1, 2, 3, 4। তো এখানে সাইটোকাইনের সেরোটাইপ হলো এরা, ঠিক আছে। এই সাইটোকাইনের সেরোটাইপ হলো এরা। আচ্ছা, এখন আমার কথা যে আরেকটা ঝামেলা আসতে পারে, যে বলছিলাম তো সাইটোকাইন হলো যে রাসায়নিক পদার্থ বা কেমিক্যাল কম্পোনেন্ট, আর এদের বলতেছি সেরোটাইপ। সেরোটাইপ বলতে হলো যে এই সাইটোকাইন নামক কেমিক্যাল কম্পোনেন্ট থেকে এরা তৈরি হয়েছে, রিসেপ্টরে যে কাজ করতেছে। এখন বলবো রিসেপ্টর তো একটা যান্ত্রিক জিনিস মনে হইতেছে, আমার ইরেজার কই, ওকে। মনে হইতেছে রিসেপ্টর তো একটা যান্ত্রিক জিনিস, আর সাইটোকাইন হচ্ছে একটা কেমিক্যাল কম্পোনেন্ট। তাহলে সাইটোকাইনের সাইটোকাইনের সেরোটাইপ কেমনে হয় কোন রিসেপ্টর? আরে ভাই, রিসেপ্টর স্যার বলছিল রিসেপ্টর হলো প্রোটিনাস সাবস্টেন্স। তো প্রোটিন কি? প্রোটিন একটা কেমিক্যাল কম্পোনেন্ট না? প্রোটিনও তো একটা কেমিক্যাল কম্পোনেন্ট। তো রিসেপ্টর হলো প্রোটিনাস সাবস্টেন্স, যা এই রিসেপ্টর গুলা, এই 3টা রিসেপ্টর, এগুলো মূলত সাইটোকাইনের কি বাচ্চা কাচ্চা, সাইটোকাইন থেকে তৈরি হয়েছে। সাইটোকাইন একটা কেমিক্যাল কম্পোনেন্ট, এরা তিনজনও কেমিক্যাল কম্পোনেন্ট, কারণ এরা সাইটোকাইন থেকে উৎপন্ন। আবার এরা প্রত্যেকে হলো কি রিসেপ্টর, ঠিক আছে। এরা প্রত্যেকে রিসেপ্টর। আশা করি মাথায় ঢুকছে। ঢোকার পরে তারপরে আমরা একটু যাব যে এই ইনফেক্টেড সেলগুলা যদি কন্টিনিউয়াসলি আমাদের ভেতরে ঢুকতে থাকে, তাহলে ক্যান্সার, ভাইরাস, ব্যাকটেরিয়া দ্বারা অ্যাটাক এগুলো হইতে পারে, ঠিক আছে। এইগুলা থেকে রক্ষা করে আর কি টি সেল আমাদের। বি সেল শুধু মনে রাখার কাজটাই করে, মনে রাখার কাজ করে, আর অ্যান্টিবডি তৈরি করে। দুইটা কাজ করে বি সেল। লিখে রেখো, এই কোয়েশ্চেন লিখো যে বি সেল কি করে আর টি সেল কি করে। আর টি সেল এখানে যে মারামারি কাজ করে, টি সেল এখানে মারামারি, মনে রেখে পিটানি, তারপর চিনতে পারা, এই 3টা কাজ করে। চিনতে পারা, মনে রাখা, আর হলো মারামারি। আর বি সেল কি করে? বিলিম্ফোসাইট হলো চিনতে পারা প্লাস অ্যান্টিবডি তৈরি করে, এই কাজগুলা করে। এইটা মুখস্থ জিনিস, এটা বোঝানোর কিছু নাই, জাস্ট স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। নেক্সট যাই। এটা হলো প্রথম লেকচার শেষ হয়েছিল স্যারের, এটা হলো সেকেন্ড লেকচার 9 তারিখের। তো এখানে স্যার ওই যে রিসেপ্টর জিনিসটা বুঝাইছিল, আমি এই দিক থেকে যাইয়া আবার এই দিক থেকে আসবো, ঠিক আছে। এই দিক থেকে নিচে যাব, তারপরে আবার এই দিক থেকে আবার নিচে যাব, ঠিক আছে। আচ্ছা, স্যার যেভাবে লিখেছিল এইভাবে লিখছি। তো দেখো, টি সেলের জন্য টি কেমিক্যাল রিসেপ্টর থাকবে। তো এখানে বি 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 কেমিক্যাল রিসেপ্টর থাকবে। সি আর বলতে কেমিক্যাল রিসেপ্টর না, সেল রিসেপ্টর, সরি সেল রিসেপ্টর। এই বি সি আর বলতে বি সেলের জন্য সেল রিসেপ্টর, আর টি সি আর বলতে টি সেলের জন্য। তো রিসেপ্টর জিনিসটা কি? রিসেপ্টর হলো প্রোটিনাস সাবস্টেন্স। তো মূলত গ্লাইকোপ্রোটিন। আচ্ছা, তো এই গ্লাইকোপ্রোটিন বা প্রোটিনাস সাবস্টেন্স এর অপসোনিনের মাধ্যমে অপসোনিন তৈরি করে।
এই গ্লাইকোপ্রোটিন বা রিসেপ্টর গুলা মূলত হলো অপসোনিন। আর অপসোনিন তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলা হয়েছিল অপসোনাইজেশন। কখন ঘটে? যখনই ফেগোসাইটোসিস শুরু হয়। মাথায় কিছু ঢুকছে? আমি কি বেশি টান দিয়ে চলে যেতেছি? মাথায় কি কিছু ঢুকছে এই জায়গাটা? যখনই ওয়েট যখনই ফেগোসাইটোসিস হয়, ফেগোসাইটোসিস কখন হবে? যখনই যে ফরেন পার্টিকেলস আমাদের মধ্যে এসে ঢুকবে, তো আমাদের বা অ্যানিমেলের মধ্যে। তো এই ফেগোসাইটোসিস মানে যখনই আমি এই ফরেন পার্টিকেল মারা বা ভাঙা শুরু করছি, ঠিক আছে, যখনই আমি ফেগোসাইটোসিস মানে শুরু করছি, ফরেন পার্টিকেলটা ভাঙা শুরু করছি, তখনই কি আমার এই রিসেপ্টর বা প্রোটিনাস সাবস্টেন্সটা অ্যাক্টিভেট হয়। কিভাবে অ্যাক্টিভেট হয়? ফেগোসাইটোসিসের টাইমে অপসোনাইজেশনের মাধ্যমে অপসোনিন তৈরি হয়, আর এই অপসোনিনটাই কি রিসেপ্টর গুলারে কি করে উত্তপ্ত করে বা রিসেপ্টর গুলারে কি অ্যাক্টিভ করে বলা যায়। ঠিক আছে, তো রিসেপ্টর অ্যাক্টিভের কি দরকার ছিল? রিসেপ্টর অ্যাক্টিভ হওয়ার কি দরকার, ঠিক না? এই যে রিসেপ্টর অ্যাক্টিভ হওয়ার এই যে দরকার, এইখানে আছে কি দরকার, যে রিসেপ্টর অ্যাক্টিভ হইলেই এইগুলো উৎপন্ন হবে। এই যে টি টক্সিক, আমি একটু ওইগুলো মুছি সবই ঝামেলা। আচ্ছা, তো এখানে দেখছিলাম যে যখনই ফেগোসাইটোসিস হবে, যখনই ফেগোসাইটোসিস হইতেছে রিসেপ্টর অ্যাক্টিভেট হলো। কেন? অপসোনাইজেশনের মাধ্যমে অপসোনিন তৈরি হলো, অপসোনিন যায় রিসেপ্টর অ্যাক্টিভ করলো। রিসেপ্টর অ্যাক্টিভ হইয়া এই যে এই রিসেপ্টর গুলো অ্যাক্টিভ হইয়া কি করলো? এই যে এই টি সেল গুলারে তৈরি করছে বা অ্যাক্টিভ করছে, ঠিক আছে। রিসেপ্টরের মাধ্যমে প্রোটিন অ্যাড হওয়ার মাধ্যমে এদেরকে তৈরি করছে, টি হেল্পার, টি সাইটোটক্সিক। আর এরা তারপরে মারামারি, চেনা, তারপর মনে রাখা, এই কাজগুলা করছে আর কি। আশা করি মাথায় ঢুকছে। আমার কিন্তু ভুলও হইতে পারে, আমি কিন্তু তোমাদের ক্লাসমেট, সো আমারও ভুল হতে পারে। তোমরা একটু ঘাটাঘাটি করে দেখবা, যে মনে যদি কোনো কিছু ঝামেলা মনে হয় যে এটা ঠিক না, ও ভুল বলছে এটা, তাইলে তখন একটু ঘাটাঘাটি করবা। আমি আসলে ঘাটাঘাটি করার টাইম পেয়ে না, স্যারের ক্লাসে যা বুঝি তাই। আচ্ছা, তো এখানে রিসেপ্টর গুলা বলছে যে CD7 থেকে CD150 পর্যন্ত হইতে পারে। অনেক রিসেপ্টর আছে, রিসেপ্টর নিয়ে স্যার বলছিল 20 থেকে 25 পৃষ্ঠা পড়া আছে কার জন্য? কার্লোস জানকুইরার বইয়ে। তো আমাদের তো এত পড়ার টাইম নেই, সেমিস্টার দৌড়াইতেছে, আমরা দৌড়াইতেছি পিছনে পিছনে। তো এই সিডির মিনিংটা জেনে রাখলে একটু ভালো। বলছিল স্যার সিডি একটা ব্রড টার্ম হলো সাইটোকাইন ডেরিভেটিভস। ঠিক আছে, সাইটোকাইন ডেরিভেটিভস বলতে এই ব্রড টার্ম দ্বারা বুঝেছে এখানে স্যার যে এই সাইটোকাইন ডেরিভেটিভস গুলো অনেক বেশি, ঠিক আছে, সাইটোকাইন ডেরিভেটিভস গুলো অনেক বেশি এই ব্রড টার্ম দ্বারা এটা বুঝেছে। তো সাইটোকাইন ডেরিভেটিভস গুলো কি কি অনেক বেশি তো বুঝলাম। কি কি? এই যে লিম্ফ টিস্যু, সেরোটোনিন, তারপরে হলো পিজি দ্বারা কি বুঝাইছে আমি জানি না, স্যার লিখছিল জানো, প্রোস্টাগ্ল্যান্ডিন মনে হয়। তারপর ব্রাডিকাইনিন, লিম্ফোকাইনিন, মোনোকাইনিন, এগুলা হলো কি সাইটোকাইন ডেরিভেটিভস। আবার কি অ্যান্টিবডি চাচাতো মামাতো ভাই এগুলা। তো প্রসেস অফ সিক্রেশন মানে এই যে এগুলা সিক্রেট হয়, ঠিক আছে, এগুলা যে সিক্রেট হয় সাইটোকাইন থেকে তৈরি হয় বা সিক্রেট হয়, এগুলা অ্যাক্রাইন পদ্ধতি। অ্যাক্রাইন মনে আছে? অ্যাক্রাইন বা অ্যাপোক্রাইন। অ্যাক্রাইন হচ্ছিল এই যে সেল থাকবে, বি বা টি সেল আছে, এই সেলের এই সেলে মাথা কাইটা একটু অংশ যে বের হবে, এই একটু অংশ এটাই পরবর্তীতে হরমোন হিসেবে কাজ করবে। ঠিক আছে, মানে ভিতর থেকে আসা হরমোনের সাথে মাথাটাও ছুটে যাবে। আমাদের বাসুদেব স্যার পড়াইছিল, যদি মনে থাকে ওয়ান ওয়ানে পড়া তাহলে বেটার। ওকে, তো এখানে আমি কয়েছি কয়টা পেজ বাকি আছে? আমি কয় নাম্বার পেজে আছি? আমি 4 নাম্বার পেজে আছি। ওকে, তো 4 নাম্বার পেজ শেষ করার পরে আমি একটু শেষ করব, কারণ আজকে আমার টাইম কম আছে। এখন এখন খাওয়া দাওয়া, টিউশন ভিউশন সবই বাকি। আচ্ছা, মানে আমার এটাই ভালো লাগতেছে যে আমি একটা স্যারের একদিনের লেকচার শেষ করতে পারছি, আর একদিনের লেকচার আছে। আহ এখানে ওই যে বলছিলাম সিগন্যালিং এর কথা, সিগন্যাল না আসলে কোনো কাজই হবে না, মানে রিসেপ্টর গুলো দীপ্ত হবে না। তো সিগন্যালিং যদি ভুল হয়, ইফ ইউ আর লিভিং, মানে তুমি যদি সিগন্যালিং ভুল হয়েছে তাও তুমি বেঁচে আছো, তাহলে কি হবে? ইমিউন ডিফিসিয়েন্সি হবে। সিগন্যাল ভুল হয়েছে আবার তুমি বেঁচে আছো, তাইলে ইমিউন ডিফিসিয়েন্সি হবে। ঠিক আছে, আর আরেকটা কাজও হবে, তখন সিগন্যাল ভুল হয়েছে তার মানে রিসেপ্টর গুলো কাজ করবে না, রিসেপ্টর গুলো কাজ করবে না, তখন টি সেল গুলো উৎপন্ন হবে না, তোমার বডির মধ্যে কোনো ড্রাগও কাজ করবে না। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, এই আমার কথাগুলারে মানে আমি এই পিডিএফটা দিয়ে দিব, আমার কথাগুলারে আবার মানে পিডিএফ দেখার পরে বা নিজের নোট দেখার পরে মিলাই নিও। ওকে, তো ইমিউ ইমিউজেনো
সিটি, ইমিউজেনিসিটি, ঠিক আছে। ইমিউজেনিসিটি বলছে মানে এই টার্মটার মানে কি, একটু সার্চ দিয়ে দেখবা যে এই টার্মটার মানে কি। এই টার্মটার মানে হয়তো যে ইমিউন ইমিউনিটি তৈরি হয়, ঠিক আছে, ইমিউজেনিসিটি। আচ্ছা, তো সেল মানে ইমিউজেনিসিটিতে ইমিউন সিস্টেম হিসেবে কাজ করে কি সেল, তারপর টিস্যু, অর্গান সিস্টেম, এগুলো আমরা দেখছি, ঠিক আছে, সবকিছু মিলে একটা সিস্টেম হবে। তো ইমিউন রেসপন্সের উপর ডিপেন্ড করে যে তোমার সাথে কি হবে। যদি ইমিউন রেসপন্সটা হাই হয়ে যায়, তখন স্যালাইন দেওয়া মাত্রই মৃত্যু হয়ে যায় রোগীর, ঠিক আছে, স্ট্রোক হয়ে যায় ঠাস করে। তারপর যদি ইমিউন সিস্টেম লো হলে কি হবে, মানে তোমার সহজে রোগ ছাড়বে না, এটা জানি, তাই আমি এখানে লিখে নেই, ঠিক আছে, এখানে লিখে নেই খালি জায়গা, আবার পাইবো না যে এটা, এই যে এরও দেখে আবার নিচের এটা পাইবো না। ওকে, তো এখানে দেখো যদি নর্মাল থাকলে কি, নর্মাল থাকলে তো নর্মালি, ঠিক আছে, অটোনমিক যে ডিজিজ গুলা আছে ওইগুলা প্রিভেন্ট হবে আর কি, নিজের বিরুদ্ধে অটোনমিক ডিজিজ গুলারে প্রিভেন্ট করবে। আচ্ছা, এখানে বিভিন্ন এক্সট্রা জিনিস লেখা আছে, এগুলো লাগবে না এখানে আসলে। আচ্ছা, টিস্যু গ্রাফটিং বলছিল স্যার, প্লাস্টিক সার্জারির সময় যে এক জায়গা থেকে আরেক জায়গায় চামড়া এনে লাগাই দেয়, এটা টিস্যু গ্রাফটিং বলছিল স্যার। ওকে, এনটিটিপিও অ্যান্টিবডি, তো থাইরয়েড পি দিয়ে কি ছিল, ও দিয়ে কি ছিল মনে নাই, তুমি স্যার দেখবা যে এটি এনটিটিপিও মানে কি। যাদের থাইরয়েডের সমস্যা আছে, রেগুলার খাওয়া লাগে, তাদের এনটিটিপিও ভ্যাকসিন নেওয়া লাগে আর কি, ঠিক আছে, এনটিপিও অ্যান্টিবডির ভ্যাকসিনটা নেওয়া লাগে। আচ্ছা, তো স্যার বলছিল ভ্যাকসিন কিভাবে কাজ করে। ভ্যাকসিন কাজ করে যে তোমার ধরো করোনা ভাইরাস অ্যাটাক করছে, হ্যাঁ, করোনা ভাইরাস অ্যাটাক করছে, এই করোনা ভাইরাস যে অ্যাটাক করলো, এই করোনা ভাইরাস রে ইয়ে কইরা কি বলবো, ইন্টেন্সিটি কমায় না, বা ওর যে পাওয়ার ক্ষমতা কমায় না, তোমার বডিতে আবার পুশ করা হবে, ঠিক আছে, করোনা ভাইরাস রে পুশ করা হবে। আচ্ছা, এই ভাইরাস তোমার ভেতরে যায় কি করবে, ও মানে এ এ তার নিজের সঙ্গী সাথীরা তো চিনতে পারবে যে কারা ওর ভিতরে আসছে। এই যে ভ্যাকসিনের মধ্যে করোনা ভাইরাসে প্রবেশ করানো হয়, এই করোনা ভাইরাসে কি করা হয়, মেমোরি সেল হিসেবে বডিতে দেওয়া হয়, যা পরবর্তীতে নিজের সঙ্গী সাথীরা কেউ ঢুকলে মানে চিনতে সাহায্য করে, তাড়াতাড়ি চিনতে সাহায্য করে টি হেল্পার সেল রে। তারপর টি হেল্পার সেল টি টক্সিক সেল রে বলে যাও ওরে যায় কুপায় আসো, ঠিক আছে। আচ্ছা, তো এখন বলছিল স্যার এখানে যে ইমিউন রেসপন্সের সাথে জড়িত তিনটা রোগ, এগুলা ভাই ধরবে মাস্ট, এই যে এখানে ভাইবা লিখে রাখছি, অ্যালার্জি, ইমিউন ডিফিসিয়েন্সি, তারপর অটোনমিক ডিজিজ, ঠিক আছে। ইমিউন ডিফিসিয়েন্সি কখন ঘটবে, যখন রেসপন্সটা কম হবে। আর এলার্জি হলো ওই যে যখন ইমিউন রেসপন্সটা বেশি হবে, ঠিক আছে, তোমার শরীরে চুলকাবে। তো তুমি বলবো যে ইমিউন রেসপন্স বেশি, তাইলে অ্যালার্জি কেন। স্যার বলছিল যখনই তোমার সেলগুলা ডেথ হতে থাকবে, সেল ডেথ হওয়ার সাথে সাথে তোমার বডি থেকে কিছু সিক্রেশন হবে, অ্যাক্রাইন সিক্রেশন, একটু আগে বলে আসছি, ওই যত বেশি সিক্রেশন হবে তোমার বডিতে তত বেশি চুলকাবে, এগুলো আমার খাতায় লেখা আছে, একটু পড়ি। আচ্ছা, তো আর যখন তোমার নর্মাল থাকবে তখন অটোনমিক ডিজিজ গুলারে তুমি প্রিভেন্ট করতে পারবে আর কি, মানে আর যদি নর্মাল না থাকে তখন অটোনমিক ডিজিজ গুলা হবে। আচ্ছা, এখানে চুলকানোর বিষয়টা আমি বলছিলাম মনে হয়, এই যে বেশি টিস্যু লস্ট মানে নষ্ট, বেশি টিস্যু নষ্ট হবে, তখন বেশি সিক্রেশন, প্রচুর চুলকানি, প্রচুর হরমোন থাকবে, প্রচুর চুলকানি হবে, ঠিক আছে। এর জন্য বলছে যে যখন তোমার বেশি হবে, ইমিউন রেসপন্স বেশি হবে, তখন অ্যালার্জি হবে আর কি। আচ্ছা, পরে দেখো কি লিখছি এখানে, কি জানি লিখছি, এটা আমি বুঝি না, টাইপ অফ সিক্রেশন। আচ্ছা, তো যে সিক্রেশন গুলো হবে আর কি, যে হরমোনাল সিক্রেশন বা হরমোনাল সাবস্টেন্স গুলো আমাদের এই টিস্যু গুলা ধ্বংস হইলে এখানে সিক্রেট হবে, সেগুলা মূলত যে যেগুলোকে বলে টিস্যু টক্সয়েড। এই টিস্যু টক্সাইড গুলা কি করে, হরমোন তৈরি করার ক্ষমতা রাখে, এই টিস্যু টক্সাইড গুলা হরমোন তৈরি করার ক্ষমতা রাখে। আচ্ছা, তো লিম্ফ হয় কালারলেস, ব্লাড হয় কালারফুল, এগুলো আমাদের জানা দরকার নাই। এখানে ছিল যে লিম্ফ সার্কুলেশন আর ব্লাড সার্কুলেশনের মধ্যে পার্থক্য বা রিলেশন, এখানে রিলেশন লিখছি আমি এটা। আচ্ছা, এখানে এখানে আসো, এখানে স্যার দুইটা জিনিস পড়াইছিল, চাচাতো ভাই মামাতো ভাই এখানেও পড়াইছিল, ঠিক আছে। পড়াইছিল কি, যে লিম্ফ নোড আর হেমাল নোড থেকে হিমোলিম্ফ তৈরি হবে, যা ঘাস ফড়িং এর শরীরে থাকে, আর লিম্ফ নোড থেকে লিম্ফ তৈরি হবে, যেটা ডিস্ট্রিবিউশন হবে সারা বডিতে, ঠিক আছে। শুধু যে লিম্ফ তৈরি করে এমন না, লিম্ফের ফিল্ট্রেশন, তারপর লিম্ফোসাইট এগুলোও করে, লিম্ফোসাইট তৈরি আর লিম্ফের ফিল্ট্রেশন, এই তিনটা কাজ করে লিম্ফ নোড। আর লিম্ফ নোডের চাচাতো ভাই হইলো যে এই হেমাল নোড, ঠিক আছে, হেমাল নোড। অনেক 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 পড়া, অনেক অনেক। আচ্ছা, নেক্সট, এই যে এটা
15 তারিখের এটার আগে কি শেষ করা যায়? হ্যাঁ, শেষ করা যায়। বাবারে, এত লেখা। আচ্ছা না, এত লেখা কই, একটা পেজই তো, একটা পেজই শেষ করে দিই। দুইটা লেকচার কি শেষ হবে? তো ওই যে স্যার বলছিল, দুষ্টা মানুষ বর্ডার দিয়ে ঢুকতে চাইলে আমাদের বর্ডারে যে আমাদের সৈন্যরা থাকে, ঠিক আছে, সেনাবাহিনীর লোকরা থাকে, ওরা আর কি বাধা দিবে, মাইরা ফেলাবে, শেষ। আচ্ছা, তো লিম্ফ নোডের বর্ডারেও এরকম কি অবজারভেশন পোস্ট থাকে। অবজারভেশন পোস্ট বলতে কি, অবজারভেশন পোস্ট হিসেবে থাকে লিম্ফোসাইট গুলা, ঠিক আছে, লিম্ফোসাইট গুলা। আচ্ছা, তো লিম্ফকে একটা লিম্ফ নোডে ঢুকতে হবে, যে কোনো একটাতে ঢুকতে হবে, নইলে ফিল্ট্রেশন হবে না, ঠিক আছে, যে কোনো একটাতে, একটা বা মিনিমাম একটাতে ঢুকতে হবে। এখানে মিনিমাম শব্দটা লেখা উচিত ছিল, মিনিমাম শব্দটা লেখা উচিত ছিল, মিনিমাম শব্দটা লেখা উচিত ছিল। মিনিমাম একটা লিম্ফ নোডে ঢুকতেই হবে, নইলে ও ফিল্ট্রেশন হবে না ওর। সোর্স অফ লিম্ফ টিস্যু, মানে একটাই, এটা স্যার দুইবার বলছিল ক্লাসে, সো আমি দুইবার লিখছি। টিস্যু, লিম্ফেটিক টিস্যু বা লিম্ফ টিস্যু। লিম্ফ টিস্যু থেকে লিম্ফ তৈরি হয়। কি বললাম? লিম্ফ টিস্যু থেকেই লিম্ফ তৈরি হয়। এখন কথা হলো গিয়া যে না, এটা না বলে এটা নেক্সট ক্লাসে আমরা পাবো যে ইন্টারস্টিশিয়াল স্পেসের মধ্যে লিম্ফ তৈরি হয়। ইন্টারস্টিশিয়াল স্পেসের মধ্যে লিম্ফ টিস্যু থেকে লিম্ফের তৈরি হয়, কারণ আমরা জানি যত ধরনের দুনিয়া যত ধরনের সিক্রেশন ফিক্রেশন আছে সবগুলোই কি টিস্যু করে থাকে, আমরা জানি। হ্যাঁ, তো টিস্যুগুলো মূলত গ্ল্যান্ড হিসেবে কাজ করে আর কি। তো এখানে দেখি কি লিখছিলাম এখানে, পেয়ার পেসেস। ইলিয়ামে থাকে পেয়ার পেসেস, যেটা কি করে আহ মিউকো আচ্ছা, মিউকোজাল অ্যাসোসিয়েটিক লিম্ফেটিক টিস্যু, ওই যে মল্ট। স্যার, আমরা ভাবছিলাম স্যার মল্ট পড়া নাই। হ্যাঁ, আমি মানে যখন থিওরিতে পড়তেছিলাম পরীক্ষার আগে মল্ট, তখন ভাবতেছিলাম স্যার পড়ায় নাই, যখন এসে এখানে দেখছি মল্ট মানে মিউকোজাল অ্যাসোসিয়েটিক লিম্ফেটিক টিস্যু, দেন বুঝছি ঠিক আছে মল্ট পড়াইছে, কিন্তু মল্ট ওয়ার্ডটা বলে নাই। আচ্ছা, তারপরে দেখো এখানে লিম্ফ নোডিউলস যেগুলো আছে, আশা করি নোডিউলস আর নোড এগুলো বুঝো। তো নোডিউলস যেগুলো আছে এগুলো হলো যে নন ক্যাপসুলেটেড, নট এনক্যাপসুলেটেড, মানে আবরণ নাই, বাইরের দিকে আবরণ নাই। আর লিম্ফ নোড যেটা, ওর তো আবরণ আছে। ওর আবরণ না থাকলে কানেকটিভ টিস্যু গুলা কি টাবেগুলি তৈরি করতে পারতো? অবশ্যই ওর আবরণ আছে, এনক্যাপসুলেটেড। লিম্ফ নোডের আবরণ আছে, লিম্ফ নোডিউলস এর নাই। আচ্ছা, তো লিম্ফ নোডের মানে কোথায় আছে, একটা এক্সাম্পল দিয়েছিলাম, টনসিল। আচ্ছা, কাহিনী হলো যে লিম্ফ সার্কুলেশন ডিফারেন্ট অন ব্লাড সার্কুলেশন। আচ্ছা, কি লিখছিলাম এটা, ডিফারেন্ট লিখছিলাম, ডে রে, আচ্ছা ডিপেন্ডেন্ট, ওটা পি লিখছিলাম, পি, এই যে পি পি, পি, মাই গড। ডিপেন্ডেন্ট অন ব্লাড সার্কুলেশন, হ্যাঁ, ব্লাড সার্কুলেশনের উপর ডিপেন্ড করে। এটা যদি ইন্টারে পড়াশোনা তোমার ক্লিয়ার থাকে তাহলে ইজি। আচ্ছা, আমি এটা বলতেছি, হ্যাঁ, এটা এখনই বলবো, জাস্ট নিচের ঝামেলাটা শেষ করে আসি। এখানে বলছে বেস্ট লিম্ফ টিস্যু হলো কি পেয়ার স্পেসেস, যদিও পেয়ার্স বানানটা আমি ভুল লিখছিলাম এখানে, পেয়ার স্পেসেস। আর ইন্টারস্টিশিয়াল সেল টিস্যুগুলা যে ছিল ইন্টারস্টিশিয়াল স্পেসে, ওইগুলা মূলত লিম্ফ তৈরি করে। স্যার আইসিডি লিখছিল, আমি আইসিডি লিখছি, ঠিক আছে। এই লিম্ফ টিস্যুগুলোর একটা নাম হলো ইন্টারস্টিশিয়াল সেল টিস্যু। আচ্ছা, কাহিনী হলো যে লিম্ফ সার্কুলেশনের যে বিষয়টা বলছিলাম, লিম্ফ সার্কুলেশন কিভাবে ব্লাড সার্কুলেশনের উপর ডিপেন্ড করে। ওই যে ব্লাডের যে প্লাজমা গুলা ছিল, ওইগুলা ব্লাড ভেসেল দিয়ে, কি বলবো, ওজিং বলা যায় না, বলা যায় যে ডিফিউশনের মাধ্যমে ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে আসে। ধরো এটা একটা ব্লাড ভেসেল থেকে ইন্টারস্টিশিয়াল স্পেসে প্লাজমা গুলা চলে আসে, এই ব্লাড প্লাজমা আর কি, ব্লাডে তো প্লাজমা আর কি, ব্লাড কর্পাসলস থাকে। তো এই প্লাজমা গুলো এখানে ডিফিউশনের মাধ্যমে, বেপনের মাধ্যমে চলে আসে, যদিও আমি কোনো বইয়ে এখনো পাই নাই, ইন্টারে পড়ছিলাম বা মেডিকেল প্রিপারেশনের সময় পড়ছিলাম। তো এখানে আসার পর এই প্লাজমা গুলাই তো আমাদের আর লিম্ফ না, প্লাজমা গুলারে একটু মডিফাই করা লাগে। মডিফিকেশন গুলা করে কে, একটু আগে দেখে আসছি, লিম্ফ টিস্যু এই কাজগুলা করে। এই যে লিম্ফেটিক টিস্যু বা লিম্ফ টিস্যু, লিম্ফেটিক টিস্যু বলা যায় এটাকে। লিম্ফেটিক টিস্যু গুলা এই প্লাজমা গুলারে লিম্ফে পরিণত করে, তারপরে হলো সার্কুলেশনে চলে যাব আমরা নেক্সট দিন। এই যে সার্কুলেশন, যে ইন্টারস্টিশিয়াল স্পেস, এই যে ইন্টারস্টিশিয়াল স্পেস, লিম্ফ থেকে তারপর লিম্ফ নোড মানে এফারেন্ট ভেসেলের মাধ্যমে
লিম্ফ নোডে গেলাম, তারপরে হলো যে ইফারেন্ট ভেসেলের মাধ্যমে সিস্টারনা কাইলিতে গেলাম, সিস্টারনা কাইলির মাধ্যমে থোরাসিক ডাক্টে গেলাম, থোরাসিক ডাক্টের মাধ্যমে কোডাল ভেনা কাভা, কোডাল ভেনা কাভা থেকে হার্টের রাইট এট্রিয়ামে চলে গেলাম। ঠিক আছে, এগুলো আমরা নেক্সট দিন আবার দেখবো। আজকের জন্য এতটুকুই। আমার মুখে ব্যথা করতেছে কন্টিনিউয়াসলি কথা বলার কারণে।